সুদীপ্তর ছলচাতুরির বিরুদ্ধে স্ট্রং একটা এভিডেন্স হাতে লাগলো রায়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। দিনের পর দিন অনির্বাণকে ঠকানোর চেষ্টা করার ভিত্তির উপরে রায় ভাবতে থাকে যে এবার আর কোনো মতে আমি স্যারকে ঠকতে দিব না। এবার যে করেই হোক না কেন স্যার আসল সত্যটা অবশ্যই জানতে পারবে, কিন্তু তার আগে আমার একটা এভিডেন্স দরকার। আর সেটা ভাবতে ভাবতে রায় যখন অফিসে যায় ঠিক তখনই সুদীপ্ত আর আরেকজনের কথোপকথনটা শুনে ফেলে ফোনের। সুদীপ্ত বলতে থাকে যে ওই 25 লাখ টাকার গড়মিলটা যে আমি করেছি সেটা কোনো মতেই অনির্বাণ কোনো মতেই ভাবতে পারবে না যে এই গড়মিলটা ওর যার উপরে সবথেকে বেশি বিশ্বাস করে সেই আসলে ওর এই টাকাটাকে উধাও করে ফেলেছে। কিন্তু যখন ও যদি বুঝতেও পারে কোনো মতে, তাহলে আমি এটা অবশ্যই এই খেয়াল রাখবো যাতে আমার উপরে কোনো রকম কোনো দায়ভার না আসে। আমি এই গোটা দায়টা চাপিয়ে দেবো রায়ের উপরে, যে কিনা ওর নতুন এমপ্লয়ি। ও অনেকটা বিশ্বাস করে ওর উপরে, আর ও কোনোদিনও হয়তো বা ভাবতেও পারবে না যে ওই রায়ের মতন একটা মেয়ে যে কিনা ভাজা মাছ উল্টে খেতে পারে না দেখায় এমন সে ওর টাকাগুলো উধাও করে দিয়েছে। আর সেটা বলে আমি নিজের পথের কাঁটাটাকে চিরতরে সরিয়ে দিব। আর রায় হয়তো বা বোকা বনে যাবে, রায় হয়তো বা আন্দাজও করতে পারবে না যে আমি যে ওর ঘাড়ে সবটা দোষ চাপিয়ে দেবো। ওদিকে এই কথা শোনা মাত্রই রায় সব কিছু রেকর্ড করে ফেলা। রায় ভাবতে থাকে যে স্যার আপনি যতই ডালে ডালে চলুন না কেন, আমি চলি পাতায় পাতায়, আপনার চালাকি আমি হাতে নাতে ধরিয়ে দিব। কিন্তু এর আগে আমার অনেকটা সাবধানতার সাথে এবার কাজ করতে হবে, কারণ আমি যদি এখন হুট করেই অনির্বাণ স্যারের কাছে গিয়ে এই প্রমাণটা দেখাই তাহলে হয়তো অনির্বাণ স্যার আমার দিকে আঙুল তুলবে, আমাকে ভুল বুঝবে। এখন আমি সেই কাঁচা কাজটা আর করবো না, একবার যখন করেছি এবার আর সেই কাঁচা কাজ আমি করবো না। এবার আমি সব স্ট্রং এভিডেন্স একজোট করে তারপরে আমি অনির্বাণ স্যারের কাছে নিয়ে যাব। তখন অনির্বাণ স্যার বুঝতে পারবে যে আসলে বিশ্বাসঘাতকতাটা সে ঠিক কে করেছে। আপনি আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আপনি কেটে পড়বেন, সেটা কি এত তাড়াতাড়ি হয় নাকি? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে সেটা আপনার বোকামো। কিন্তু রায় এবার আর কোনো রকম কোনো কাঁচা কাজ করবে না। রায় এবার আপনার বিরুদ্ধে যথাসাধ্য প্রমাণ নিয়েই অনির্বাণ স্যারের মুখোমুখি হবে। ওদিকে অনির্বাণ ভাবতে থাকে যে আমার এই গোটা টাকার অ্যামাউন্টটা, এত বড় একটা অ্যামাউন্ট আমি কোথা থেকে এনে দিব। ওদিকে যদি আমার কোম্পানিকে শোকেস করা হয়, আমি কী করে সমাজে মুখ দেখাবো? এত বড় একটা নামকরা কোম্পানি যখন টাকার কারণে এত বেশি তুচ্ছ-তাচ্ছিন্ন হবে, তখন তো সব ক্লায়েন্ট আমার হাতছাড়া হয়ে যাবে। আমি কী করে এই ক্লায়েন্টগুলোকে ধরে রাখবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদিকে রায়কে অনির্বাণ ডেকে পাঠানোর পর রায় বলতে থাকে যে স্যার আপনার এই কোম্পানিতে যে পরিমাণে লস হচ্ছে আর ক্লায়েন্টসগুলো যেভাবে সব কিছু না করে দিচ্ছে, সেটার জন্য আমার মনে হয় কি আপনার আরও একটু খতিয়ে দেখাটা আসলে দরকার যে আসলে এই সব কিছু আড়াল থেকে কে করছে। কেউ একজন এমন বিশ্বাসঘাতকতা করছে যে কিনা আপনি হয়তোবা অনেক কাছ থেকেই জানেন, আর সে হয়তোবা আপনাকে খুব ভালো করে জানে। এমনকি কেউ আছে? রায় ওদিকে বারবার করেই অনির্বাণের কাছে আসল সত্যটা তুলে ধরার চেষ্টা করে, কিন্তু অনির্বাণ কোনো মতেই আসল সত্যটা বোঝার চেষ্টা করে না। ওদিকে রায় ভাবতে থাকে যে আমি কী করে স্যারকে বোঝাবো যে স্যার সময় থাকতে আপনি শুধরে যান। আপনি কোনো মতে এত অন্ধের মতন আপনার ফ্রেন্ডের উপরে বিশ্বাস করেন না। সে একটা লম্পট লোক, সে দিনের পর দিন আপনাকে ঠকিয়ে যাচ্ছে, আপনার বিশ্বাসের সাথে ছেলেখেলা করে যাচ্ছে, কিন্তু তারপর আপনি ওর দিকে দেহে ভেসে যাচ্ছেন। আর ও যেরকমটা আপনাকে পথ দেখাচ্ছে আপনি সেরকমটাই করছেন। আপনার কোম্পানিটা গোটাটা ভেসে যাবে যদি আপনি এখনও পর্যন্ত নিজের ভুলগুলোকে না শুধরান। ওদিকে অনির্বাণ বলতে থাকে আচ্ছা ঠিক আছে, আপনি বরঞ্চ যান, আমি বরঞ্চ একবার সুদীপ্তর সাথে কথা বলবো। ওদিকে রায় বলতে থাকে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি সব কনফিডেন্সিয়াল ইনফরমেশন সুদীপ্তর সাথে শেয়ার করে না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।